ইসরায়েল। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েলেই যাচ্ছে শেখ হাসিনা। এখন ভারত ছেড়ে এই আজই বেরোবেন শেখ হাসিনা ভারত ছেড়ে ইসরায়েলের উদ্দেশ্যে। ইসরায়েলেই তিনি গিয়ে থাকবেন। তো এই হচ্ছে লেটেস্ট খবর। এরই মাঝখানে সজীব ওয়াজেদ জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই। এটা তো ভাই আসলে এই মুহূর্তে একটা পাগলের অ্যাক্টিভিটিস ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই। রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এক মাসের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জনরোষের সৃষ্টি হবে, জনগণ ফুঁসে উঠবে, সরকার ব্যর্থ হবে, সরকারের পতন ঘটবে, তারপর হয়তো শেখ হাসিনা নিজেও ফিরে আসবেন দেশে। আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে তাতে এটা খুব স্পষ্ট, একটা দেশ কিভাবে বিক্রি করা যায় এভাবেই ভারতের কাছে বা এক দেশ আরেক দেশের কাছে তার দেশকে বিক্রি করে দেয়। সীমাহীন সংকট, দৃশ্যমান এবং অদৃশ্য সংকট, এই সকল সংকট যদি তিনি সুষ্ঠুভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে আওয়ামী লীগের যে পায়ের আওয়াজ, সেই পায়ের আওয়াজ ক্রমশ প্রবল থেকে প্রবলতর হবে এবং আওয়ামী লীগের পায়ের আওয়াজ যত বেশি প্রবল হবে তিনি তত বেশি নিঃসঙ্গ হবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সোজাসুজি ইসরায়েলে পালিয়ে যাচ্ছেন। হঠাৎ কেন ইসরায়েলে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিকবিদরা। সেই মন্তব্যগুলো আপনারা আজকের এই ভিডিওতে বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। আশা রাখছি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আসতে চলেছে, তাও বুক ফুলিয়ে। সে বলতেছে সে বাংলাদেশে আসবে, কেউ তাকে গ্রেফতার করতে পারবে না। সেই বিষয় নিয়েও কিন্তু মুখ খুলেছে বাংলাদেশের বড় বড় রাজনৈতিকবিদেরা। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমি আর বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রাখবো, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। এখন এক মাসের কাউন্টডাউন করছেন। এক মাসের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জনরোষের সৃষ্টি হবে, জনগণ ফুঁসে উঠবে, সরকার ব্যর্থ হবে, সরকারের পতন ঘটবে, তারপর হয়তো শেখ হাসিনা নিজেও ফিরে আসবেন দেশে। এরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথোপকথনের মাধ্যমে। ছাত্রলীগের পিছনে সারির এক কথিত নেতার সাথে তার যে কথোপকথন হয়েছে তার একটি অডিও রেকর্ড বেরিয়েছে। এই অডিও রেকর্ডটি গত 28 সেপ্টেম্বর শেখ হাসিনার যে জন্মদিন ছিল তার 2-3 দিন পর সম্ভবত। তো সারা বাংলাদেশে কি অবস্থা, গোপালগঞ্জের ওসি কি করছেন, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তার জন্মদিনে সেই ওসি বাধা দিয়েছে এবং গোপালগঞ্জের নেতাকর্মীদের উপরে যে হামলা বা মামলা নির্যাতন চলছে সেইগুলো ওই ছাত্রলীগ নেতা শেখ হাসিনাকে জানাচ্ছিলেন। শেখ হাসিনা তার প্রত্যুত্তরে বলছেন যে 1 মাস সহ্য করো, 1 মাসের মধ্যে দেখবা দেশে অবস্থা কি হয়। এবং সেইটির সঙ্গে জয়ের যে সাক্ষাৎকার টাইম ম্যাগাজিনের সঙ্গে, তার কিছু ধারণা আমরা পেতে পারি দুটি একসঙ্গে সমন্বয় করলে। একটা চরম ষড়যন্ত্র চলছে, আমরা সবাই জানি। নানান দিক থেকে এই ষড়যন্ত্রের মাত্রাগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সজীব ওয়াজেদ জয় টাইম ম্যাগাজিনে বলেছেন যে তারা আওয়ামী লীগ 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন দেখতে চায়। তো একদিকে শেখ হাসিনা 1 মাসের কাউন্টডাউন করছেন, আর সজীব ওয়াজেদ জয় বর্তমান সরকারের অধীনে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে, যদিও বর্তমান সরকারকে তারা অবৈধ বলছে। যাই হোক, এত মনে হতে পারে তাহলে সমন্বয়টা কি, মানে এর ভিতরে যোগসূত্রটা কি? সজীব ওয়াজেদ জয় যে সাক্ষাৎকার দিয়েছেন টাইম ম্যাগাজিনে সেটি ফরমাল একটি সাক্ষাৎকার, আর শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন সেগুলো তো ইনফরমাল, ব্যক্তি পর্যায়ে তিনি কথাগুলো বলছেন এবং তার মধ্যে দিয়ে সম্ভবত ষড়যন্ত্রের বিষয়টি বোঝা যায়। শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন কিনা সেই বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন তার মা এখনো সিদ্ধান্ত নেননি। তবে তার মা যে মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন এবং বাংলাদেশে আরো একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলে সেই সুযোগে তিনি চলে আসবেন, তারও একটি যোগসূত্র আমরা টাইম ম্যাগাজিনের যে একটি রিপোর্ট সেখান থেকে আমরা পেতে পারি। সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকার তারকে ভিত্তি করে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে টাইম ম্যাগাজিনে, সেখানে যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেলম্যান বলছেন যে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তিনি দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক যে রাজনীতি সেদিকে ইঙ্গিত করে বলেন যে, তিনি বলছেন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবে না কেউ। এবং একটি পক্ষ বলছেন যে সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন পর্যায় থেকে, সংস্কার কার্যক্রমগুলো যদি ঠিক মতো না হয় এবং ঠিক মতো নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা না হয়
তাহলে এক ধরনের স্থবিরতা নেমে আসবে, একটা গুমট পরিবেশ তৈরি হবে, সেখান থেকে চরম একটি অস্থির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই অস্থিরতার মধ্য দিয়ে শেখ হাসিনা যে ফিরবেন না, দেশে প্রত্যাবর্তন করতে পারবেন না, এই বিষয়টিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার মানে সেই সম্ভাবনা রয়েছে। এবং অন্যরাও বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা বা তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তী সরকার ব্যাপক অর্থে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা, যদি এই প্রেক্ষাপট বদলেও যায়, যদি একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়, তারপরেও যে শেখ হাসিনা যদি ফিরে আসেনও, সেখান থেকে যে আওয়ামী লীগের সরকার গঠনের সম্ভাবনা বা ক্ষমতায় বসার যে বাসনা সেটি পূরণ হবে, এটুকু নিশ্চিত করে বলা যায় না। মোটামুটি আমি বলতে পারি যে সেই আশা অন্তত হবে না। শেখ হাসিনা দেশে আসবেন কিনা, তার তিনি বিচারের মুখোমুখি হবেন কিনা, সেটি নিয়ে সন্দেহ থাকলেও ক্ষমতায় আপাতত আওয়ামী লীগ আসছে না, এটুকু মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে। এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কেউ কেউ বলছেন সংস্কারের যে দাবিটি উঠেছে এবং বর্তমান সরকার সংস্কারের জন্য যদি অতি দীর্ঘ সময় নিয়ে নেয়, তাহলে বিষয়গুলোতে ঝুলে যাবে এবং সেই জায়গা থেকে সংস্কার কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হতে পারে। এবং এই বাধাগ্রস্ত কারা করবে? প্রশাসনই করবে। যে প্রশাসন গত 15-16 বছর ধরে সাজানো হয়েছে, গড়ে তোলা হয়েছে খুব সুকৌশলে, যে আমলাতন্ত্র এখনো পর্যন্ত রয়েছে, সেই আমলাতন্ত্রই সংস্কারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তুলতে পারে। অতএব সেই সব জায়গা থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আগামী 1-1.5-2 দশকের মধ্যে, এটি যেমন বলা হচ্ছে তার যথেষ্ট ভিত্তি থাকতে পারে। তবে আবারও বলি, আওয়ামী লীগ ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত না হলেও শেখ হাসিনা দেশে ফিরে আসা বা প্রত্যাবর্তনের সুযোগ একেবারেই নেই। ভারতের সাথে অসম সম্পর্কের যতগুলো উদাহরণ আমাদের সামনে আছে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট, আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা। আমরা এটা নিয়ে অনেকবার অনেক কথা বলেছি। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাবার পর ভারতের সাথে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা স্মারক পুনর্মূল্যায়নের আহ্বান এসছে। আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাও ভারতের সাথে বেশ কিছু চুক্তি পুনর্মূল্যায়নের কথা বলেছেন, তার মধ্যে আদানির চুক্তির কথা ছিল। এটার এক ধরনের প্রাথমিক পুনর্মূল্যায়ন হয়েছে এবং আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে তাতে এটা খুব স্পষ্ট একটা দেশ কিভাবে বিক্রি করা যায়। এ কথাটা আজ বলছি না, আদানির এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে বহুবার কথা বলেছি আমার এই এন্টায়ার ইউটিউবের জার্নিতে, কারণ একবার এক রিপোর্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং আমরা অবশ্য অবাক হইনি, অবাক কেউ হলো, আমি হইনি। এই সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, গত সরকার যে কোনো কিছু যে করতে পারে আমরা এটা জানতাম। সম্প্রতি আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে শেয়ারবিজ। আমরা জানি অন্যান্য অনেক খাতের মতো বিদ্যুৎ খাত নিয়েও শেয়ারবিজ খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো রিপোর্ট আমাদের সামনে হাজির করেছে। সেটা হলো এই চুক্তিটা কি আদতে আমরা চাইলেও বাতিল করতে পারবো। খুব বিস্তারিত যাচ্ছি না, আমি কয়েকটা তথ্য আপনাদেরকে দেই। সেটা হচ্ছে বাংলাদেশ এই বিদ্যুৎ চুক্তি থেকে বেরিয়ে যাবে এরকম কোনো ক্লজ এই চুক্তিতে রাখা হয়নি। একমাত্র বাংলাদেশ চুক্তি থেকে বেরোনোর কথা ভাবতে পারে যদি টানা 3 মাস এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ করানো হয়। আর যদি আমরা একতরফা বেরিয়ে যেতে চাই, এই এন্টায়ার 25 বছরের যে চুক্তি আছে তার পুরো ক্যাপাসিটি চার্জ, অঙ্কটা হচ্ছে $12 বিলিয়ন দিতে হবে। শুধু সেটা না, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের বাইরেও বিদ্যুৎ না কেনার, মানে আমরা যদি বিদ্যুৎ নাও কিনি, এই যে সক্ষমতা আছে পাওয়ার প্ল্যান্টে, তা 34% বিদ্যুৎ আমরা কিনেছি, সেই 34% মানে আসুক না আসুক 34%-এর মানে 1/3 বিদ্যুতের বিলও তাদেরকে বসিয়ে দিতে হবে। অঙ্কটা কত $1 বিলিয়ন এবার কি আমরা খেয়াল করতে পারি? এটা ঘটেছে, অবিশ্বাস্য লাগতে পারে, বাট এটা ঘটেছে। আমার মনে আছে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম। অস্ট্রেলিয়ান একটা খুব গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কের একজন এনার্জি এক্সপার্ট এই চুক্তিটা দেখে বলেছিলেন যে উনি খুব অবাক হন যে একটা দেশের সরকার এরকম একটা চুক্তি করেছে। আমরা জানি যে কোনো চুক্তিতে বেরিয়ে যাওয়ার একটা অপশন থাকে, এটা আসলে বাইল্যাটারাল ডিসকাশনের মাধ্যমে হয়, এখানে এটা রাখাই হয়নি। এবং বিদ্যুতের দামও অনেক বেশি মানে হচ্ছে আমাদেরকে সব কিছু বেশি দেখানো হয়েছে। আমরা জানি মিস্টার গৌতম আদানি জনাব নরেন্দ্র মোদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিগার্ক, গুজরাটের এই ব্যবসায়ী। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই ফুলে ফেপে উঠেছেন, আর প্রধানমন্ত্রী হওয়ার পর তো বলাই বাহুল্য ভারতের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছিলেন তিনি। যদিও তার 2-1টা ঘটনার পর হিন্ডেনবার্গ যে রিপোর্ট আসলো তারপর তার কলাপস হয়েছিল, আবার উনি রিগেইন করছেন। সবকিছু যে সরকারের পেট্রোনাইজেশনে হচ্ছে এটা আমরা বুঝতে পারি। এবং মোদী এবং আদানিকে টুইন টাওয়ার বলে অনেকে ভারতে খুব কথ্য ভাষায়, তারা দুজন এতটাই মানিক জোর। সো এই চুক্তি কেন হয়েছিল আমরা বুঝতে পারি। এবং চুক্তির টাইমিং হচ্ছে 2018 নির্বাচনের আগে। তার মানে আমরা বুঝতেই পারি যে 18 নির্বাচন সরকার মানে যেভাবে হবে সেটাই সরকারকে টিকিয়ে রাখার সাথে এই চুক্তির একটা বড় যোগসাজশ ছিল। আমি বহুদিন এই আলাপ করেছি যে আদানির এই যে বিদ্যুৎ চুক্তিটা যদি একেবারে ন্যায্যভাবেও আমরা বিদ্যুৎ আমদানি করতাম, তাও এটা একটা খারাপ সিদ্ধান্ত ছিল। কারণ
খুব দ্রুত বলি, এটা নিয়ে আলাদা করে ভিডিও করেছিলাম। ধরুন আমরা আমাদের দেশে একটা বিদ্যুৎ তৈরি করছি, কেন্দ্র তৈরি করছি, এর মধ্যে নিশ্চিতভাবেই অনেক কিছু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হতো, যন্ত্রাংশ, প্রধান যন্ত্রপাতি, ক্যাপিটাল মেশিনারি, যেগুলো আমাদের তৈরি করার সামর্থ্য নেই, সক্ষমতা নেই। আমাদের কয়লা এখন আমরা তুলিনি, আমরা ধরে নিলাম কয়লাও আমদানি করবো, কিন্তু আমাদের প্রাথমিকভাবে আমরা যখন এই কেন্দ্রটা তৈরি করব, সব কিছু বৈদেশিক মুদ্রায় দিতে হতো না। কিছু বৈদেশিক মুদ্রা, বেশ কিছু জিনিস আমাদের দেশে আছে। আমরা সিমেন্ট উৎপাদন করি, রড উৎপাদন করি, এর মধ্যে আমরা যদিও বেশ কিছু আমদানিযুক্ত, কিন্তু এর আমরা ভ্যালু অ্যাড করি বলে আমাদের এটা আমাদের দেশি মুদ্রায় আমরা পে করছি, তাতে আমাদের অনেক চাপ কম পড়তো। আমাদের শ্রমিকরা যারা নির্মাণ কাজে অংশগ্রহণ করতো, এরা সবাই দেশি মানুষ, দেশি মুদ্রায় পরিশোধ করতে হতো, এবং এই মানুষগুলোকে আমি যখন পে করব, এই মানুষগুলোতে আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে পারতাম, যেটা অর্থনীতির উপর অত্যন্ত বড় প্রভাব ফেলতো। পরবর্তীতে বিদ্যুৎ কেন্দ্রটা অপারেট করার জন্য যত দু একজন বিদেশি বিশেষজ্ঞ লাগতে পারে, আমাদের কয়লাটা আমদানি করতে হতে পারতো, মাঝে মাঝে যন্ত্রাংশ আমদানি, এছাড়া বাকি সব কিছু আমরা আসলে দেশি মুদ্রায় পে করতাম। সুতরাং ইউনিট প্রতি যে টাকাটা হবে, কথার কথা আমরা ধরে নিলাম 10 টাকা হবে, যদি বাংলাদেশ আর ভারতে যদিও এটা অনেক বেশি, 16-17 টাকা পড়ছে আদানির বিদ্যুৎ কিনতে প্রতি ইউনিট, ধরে নিলাম যে বাংলাদেশে আর ভারতে দু জায়গায় এটা 10 টাকা কাগজে কলমে, কিন্তু দুটো একই না। ভারতের ওই টাকাটা পুরোটা বৈদেশিক মুদ্রায় দিতে হবে, আমাদের 10 টাকার প্রধান অংশটা দেশি মুদ্রায়। সো আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে এই আদানির বিদ্যুৎ কেন্দ্র 25 বছর ধরে চাপ দিয়ে যাবে। সুতরাং এটা কোনোভাবেই সঠিক চুক্তি ছিল না। তার উপর এখন এটা হয়েছে অকল্পনীয় রকম অসম চুক্তি। আদানি জনাব মোদির সব প্রধান, বিজেপির প্রধান অলিগার্ক হিসাবে নানা রকম শুল্ক ছাড় পেয়েছে। এখানে ফ্যাক্টরি, তার এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি থেকে শুরু করে কয়লার ক্ষেত্রে যে কার্বন ট্যাক্স আছে, সব তারা মুক্ত হয়েছে, কিন্তু আমাদের কাছে এগুলোর কোনো ছাড় দেয়নি। আমাদের আলোচনায় তারা সেগুলো আনেনি। যদিও এই রিপোর্টে, আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো, আপনি একটু পড়ে নেবেন, খুবই বিস্তারিত, খুবই ভালো রিপোর্ট। সেখানে দেখানো হয়েছে এখন আলোচনা চলছে কয়লার দাম বা ক্যাপাসিটি চার্জ কিছুটা রিকোয়েস্ট করে যদি কমানো যায়। এটা কিন্তু এখন চুক্তি যেহেতু আছে, রিকোয়েস্ট করে কমাতে হবে, আলোচনা করার চেষ্টা করা হচ্ছে, তাতে যদি বিদ্যুতের দাম কিছুটা কমে আসে। আমরা একটা কথা অনেক সময় বলি, সেটা হচ্ছে ভারতের কাছে দেশ বিক্রি, বা যে কারো কাছে কেউ দেশ বিক্রি করতে পারে কিনা এগুলো হাসাহাসি করে, ফান করে। দেশ বিক্রির একটা ক্লাসিক এক্সাম্পল হয়ে থাকবে আদানির এই পাওয়ার প্ল্যান্ট। এভাবেই ভারতের কাছে বা এক দেশ আরেক দেশের কাছে তার দেশকে বিক্রি করে দেয়। মানে আমরা খেয়াল করি, $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দেবো 25 বছরে। বাংলাদেশ তো নাকি বিরাট উন্নত হয়েছে, আমাদের বিদ্যুতের দরকার ছিল, আমরা চেয়েছি কুইক রেন্টাল বন্ধ করে দেওয়ার জন্য বড় বড় সাইজের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হোক। এখন আমাদের দেশে প্রায় কাছাকাছি সক্ষমতার একটু সামান্য কিছু কম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা যদি বলি, সেটা $2.5 থেকে $3 বিলিয়ন মধ্যে আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছি। এর মধ্যে তো বিরাট অংশ লুটপাট, আওয়ামী লীগ 100-200% লুটপাট করে, সো এটা $1.5 বিলিয়ন তৈরি হতে পারতো। কিন্তু আপনি গোড্ডা পাওয়ার প্ল্যান্টকে শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, তার মানে উনি যে বিদ্যুৎ কেন্দ্রটা বানিয়েছেন তার খরচ হিসাবে $12 বিলিয়ন দেবেন 25 বছরের লাইফ সাইকেলে। এটা আমরা করলে কি আমাদের সমস্যা ছিল? আমরা কি পারতাম না ইনভেস্টটা করতে? এভাবেই কিন্তু আমরা কাজগুলো করছি, শুধুমাত্র ওই সামান্য টাকার হিসেব করার জন্য। বা যেখানে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে অলরেডি, ওগুলোতে আরও বেশি ইউনিট বাড়ানো খুব সম্ভব ছিল, নতুন করে আবার সব স্থাপনা তৈরি না করে খুবই সম্ভব ছিল। আমরা মাতার বাড়িতে করছি, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে, বাঁশখালীতে যেখানে যেখানে আছে, সেখানেই আমরা ইউনিট আরও বাড়াতে পারতাম, ফলে আমাদের বিদ্যুতের চাহিদা মেটাতে পারতাম। ওই টাকা আসলে বাংলাদেশের জন্য কোনো বড় কিছু ছিল না। আর মূল কারণটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে আদানিকে একটা ঘুষ দেয়া। এই ঘুষটা আদানি না, এই ঘুষটা আসলে বিজেপি সহ ওই দিকে ডিরেক্টেড। একটা দেশের অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমরা বুঝতে পারি, এবং এইরকম একটা বিদ্যুৎ কেন্দ্র করার মাধ্যমে সেটা আরও খুব ক্লিয়ারলি প্রমাণিত হয়। এবং এখন আমরা ওখান থেকে বেরোতে পারছি না, আমরা 25 বছরের জন্য আটকে গেলাম, এবং সেটার মাসুল আমাদেরকে দিয়ে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের উচিত, তারা যদি চায় বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো হবে, যদি এটা ভারত সরকারের সাথে চুক্তি না, যেন আদানির সাথে চুক্তি। আদানির আরও অনেক ব্যবসা বাংলাদেশে আছে, তিনি তার উল্লেখ করেছেন, তার ব্যবসা কী আছে। আমাদের ইভেন রূপচাঁদা যে সয়াবিন তেল, এটাও সম্ভবত এখন আদানি গ্রুপের খুব বড় শেয়ার আছে, উনি এরকম একটা কথা নাম বলেননি ব্র্যান্ডের, কিন্তু আরও অনেক ক্ষেত্রে ভোগ্যপণ্যের ক্ষেত্রেও তাদের ব্যবসা আছে। তারা যদি ব্যবসাগুলো ঠিকঠাক মতো চালাতে চান, এবং ভারত সরকারও এখানে রোল প্লে করতে পারে, এটার মধ্যে লুকোছাপার কিছু নাই। ভারত সরকারের সাথে আদানির সম্পর্ক সবাই জানেন, এই চুক্তিটা রিকনসিডার করা উচিত। কারণ বাংলাদেশের মানুষের উপরে এই বিভৎস চুক্তি চাপিয়ে দিয়ে ভবিষ্যতে আসলে ভালো কিছু হবে না। যতদিন এই বিদ্যুৎ কেন্দ্রটা চলবে, আমাদেরকে বিদ্যুৎ কিনে নিয়ে যেতে হবে, এটা আমাদের একটা সম্পর্কের মধ্যে বিস্ফোরা হয়ে থাকবে। এটুকু বলে শেষ করি, ভারতেই এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, আদানির এই পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশকে চাপ দিয়ে গছিয়ে দেওয়া হয়েছে কিনা, সেটা ভারতের কংগ্রেস মানে ফর্মালি প্রশ্ন করেছিল বিজেপিকে। সুতরাং আমরা বুঝতেই পারি এটা আসলে কি হয়েছিল। কোথাও বিএনপি ক্ষমতাধর, কোথাও জামাত ক্ষমতাধর, কোথাও সমন্বয়করা ক্ষমতাধর, কোথাও উপদেষ্টারা ক্ষমতাধর, কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাধর, কোথাও বিএনপির লোক মানে গ্রামীণ ব্যাংকের লোক ক্ষমতাধর, কোথাও চট্টগ্রামের লোক ক্ষমতাধর। সব মিলিয়ে একটি হ্যাজার্ড হযবরল অবস্থা তৈরি হয়েছে। এবং এই হযবরল অবস্থার মধ্যে কিছু আইন করার চেষ্টা করা হচ্ছে, কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, কিছু বুলি আওড়ানো হচ্ছে, বিদেশ থেকে লোন আনার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিছু ব্যাংকে লোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নানা রকম, কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এর ফলে বারবার শুধু আওয়ামী লীগের নাম আসছে। প্রচারণার একটা ভাষা আছে, পাবলিকেশন, তারপর অ্যাডভার্টাইজমেন্ট, এই দুটো শব্দ। তো প্রচারণা এবং প্রকাশনা, মানে এটা যেভাবেই হোক না কেন, ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক না কেন, আলটিমেটলি এই জিনিসগুলো আপনার পক্ষে আসবে।
এখন আপনি গালি দেওয়ার জন্য বলেন কিংবা শাস্তি দেওয়ার জন্য বলেন, প্রশংসার জন্য বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই নামটি বাংলাদেশে যতবার উচ্চারিত হবে ততই তাদের গুরুত্ব প্রমাণিত হবে এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন এবং ফিরে আসাটা অনিবার্য হয়ে পড়বে। এবং বাস্তবে ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এ কারণে হলো যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা না আওয়ামী লীগকে নির্মূল করতে পারছেন, না আওয়ামী লীগকে পরিশোধিত করে পুনর্বাসিত করার চেষ্টা করছেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতেন, তিনি সবার আগে চেষ্টা করতেন, একেবারে সবার আগে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তিনি এই আওয়ামী লীগকে শেখ হাসিনা মুক্ত করতেন, শেখ পরিবার মুক্ত করতেন, দুর্নীতিবাজদের মুক্ত করতেন এবং তিনি আহ্বান করতেন যে গণভবনের দরজা তাদের জন্য খোলা, আওয়ামী লীগ যারা 2009 থেকে এই পর্যন্ত একটি দুর্নীতি করেননি, এই পার্টির জন্য যাদের কন্ট্রিবিউশন আছে এবং এই পার্টি সংগঠিত করতে ইচ্ছুক, রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে। এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল, এটি হয়ে যেত এবং আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হয়ে যেত। যারা পালিয়ে গিয়েছে তারা এবং যারা পালিয়েছে তাদের একটি ভাগ, আর যারা পালায়নি তারা রাজপথে নেমে আসতো। আর তারা রাজপথে নেমে আসার সঙ্গে সঙ্গেই এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে ভয় এবং আতঙ্ক জামাতকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে, সেই জিনিসটি সঙ্গে সঙ্গে তার চলে যেত। এটি শুধুমাত্র তার ইচ্ছা, সদিচ্ছা, আর কিচ্ছু না। নেতা হওয়ার জন্য ঝুঁকি নিতে হবেই। তো সেই কাজগুলো তিনি করতে পারেননি এখন পর্যন্ত এবং সম্ভবত পারবেন না। তাহলে কি হবে? যারা পালিয়ে আছেন তারা উকি ঝুঁকি দিয়ে দেখছেন যে কখন বের হবেন দেশের মধ্যে, আর দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা ওখান থেকে গভীর মনোযোগ সহকারে তারা বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশ পর্যবেক্ষণ করছেন এবং কখন কি করে বাংলাদেশে আসা যায় সেই প্ল্যান এবং পরিকল্পনা তারা করে চলেছেন। দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো দেশের মধ্যে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, তাদের সকলের নিকটই অঢেল অর্থ। বাংলাদেশি মুদ্রায় তাদের অর্থ আছে, বিদেশি মুদ্রায় তাদের অর্থ আছে। এবং আপনি জানেন যে অর্থ এত বড় একটা নিয়ামক শক্তি যে এটি কারো হাতে থাকলে তার অন্য যে কোনো যোগ্যতা খুব অল্প পরিমাণে থাকলেই হয়। জ্ঞান, গরিমা, শিক্ষা, দীক্ষা খুব অল্প থাকলে কিন্তু হয়ে যায়, তারা অনেক কিছু করতে পারে। তো সেই দিক থেকে যারা বর্তমানে আওয়ামী লীগের পলাতক লোকজন রয়েছেন বলা হয়ে থাকে, তাদের সকলেরই অন অ্যাভারেজে 100 কোটি থেকে হাজার হাজার কোটি টাকা রয়েছে। তো এই টাকা দিয়ে তারা যদি গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তারা যদি জনপদে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তারা যদি সন্ত্রাস করতে চান, তারা যদি সরকারের কর্মকাণ্ডে বাধা দিতে চান, এটি তাদের জন্য ওয়ান-টুর বিষয়। তো এই বিষয়গুলো সরকারকে প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত যারা আছেন একেবারে গত 15 বছর ধরে যে বিশাল একটি শ্রেণী তৈরি করা হয়েছে প্রশাসনে, একেবারে নিম্নস্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত, তারা ভুল পাল্টে চুপচাপ করে আছেন বটে বা চুপচাপ হয়ে আছেন বটে, কিন্তু সুযোগ পাওয়া মাত্রই তারা যে ফুঁসে উঠবেন এটি নিশ্চিত করে বলা যায়, কোনো সন্দেহ নেই। এবং সেটি সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে কারোরই নেই। তো কাজেই এই ফুঁসে ওঠার জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত শুরু করতে পারেননি। তিনি শেখ হাসিনার ফসিল, সেই ফসিলের উপর তিনি বসে আছেন। শেখ হাসিনার চেয়ার, শেখ হাসিনার বাসভবন, শেখ হাসিনার বঙ্গভবন, শেখ হাসিনার প্রেসিডেন্ট, শেখ হাসিনার সংবিধান, সবকিছুর উপর বসে আছেন। তার সঙ্গী কারা, সাথী কারা, তার প্রমোটার কারা? আপনি 0030 তার যে সূত্র, 3টি শূন্য যদি যোগ করেন সমান সমান শূন্যই হবে। ভাগ করলেও শূন্য হবে, গুণ করলেও শূন্য হবে। এটা ম্যাথমেটিক্সের একটা টার্ম। এখন তার যারা শুভানুধ্যায়ী, সাহায্যকারী এবং একান্ত ঘনিষ্ঠজন, বন্ধু বান্ধব রয়েছে, তাদের মধ্যে কোনো সেনাপতি নেই, তাদের মধ্যে কোনো রাজনীতিবিদ নেই, তাদের মধ্যে কোনো দার্শনিক নেই, তাদের মধ্যে কোনো ধনী ব্যক্তি নেই, তাদের মধ্যে ডক্টর ইউনূসকে ধমক দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, নেই কেউ। ওনার আশেপাশে যারা আছেন সকলের মুখে একই বক্তব্য, আপনি মহান, আপনি শ্রেষ্ঠতর, আপনি এই জমিনের গত 1000 বছরের শ্রেষ্ঠ মানব। হুজুর আপনি যা বলবেন তাই হবে, আপনি যা ইচ্ছা করবেন তাই ঘটবে, আপনি যা দোয়া করবেন তাই ফলবে। এই কথাগুলো তার আশেপাশের লোকজন যেভাবে তিনি সেট আপ করেছেন, তাদের মুখ থেকে এর বাইরে ভিন্ন কোনো কথা আসবে না যে হে ইউনূস আপনি ভুল করছেন। এবং আমরা যারা বাইরে থেকে বলছি, সঙ্গত কারণে ডক্টর ইউনূসের কাছে এই বিষয়গুলোকে মনে হতে পারে যে চক্রান্ত, মনে হতে পারে অবন্ধুসুলভ আচরণ, মনে হতে পারে অসহযোগিতা ইত্যাদি। কিন্তু তার স্ত্রী, তার সন্তান, তার প্রিয়জন যখন তাকে এই ধরনের কোনো কথাবার্তা বলতেন, তার বন্ধুরা যখন এই কথাগুলো বলতেন, তার কষ্ট লাগতো বটে, কিন্তু তিনি একান্তে ভাবতেন
এবং তার সেই ভাবনা থেকেই কিন্তু পরিবর্তন আসতো। কিন্তু তার এই ৮৬ বছর বয়স কিংবা ৮৮ বছর বয়স এবং দেশের যে অবস্থাকে তিনি পেয়েছেন, আমার কাছে মনে হচ্ছে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল একটা সময়। এই সময় এবং তার বয়স, তার সঙ্গে সঙ্গে সংকট, সীমাহীন সংকট, দৃশ্যমান এবং অদৃশ্য সংকট। এই সকল সংকট যদি তিনি সুষ্ঠুভাবে মোকাবেলা করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের যে পায়ের আওয়াজ, সেই পায়ের আওয়াজ ক্রমশ প্রবল থেকে প্রবলতর হবে। এবং আওয়ামী লীগের পায়ের আওয়াজ যত বেশি প্রবল হবে, তিনি তত বেশি নিঃসঙ্গ হবেন। যত বেশি নিঃসঙ্গ হবেন, তত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। এবং যত বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন, ততই তার কাজ করার স্পৃহা, উদ্যম, উদ্ভাবনী শক্তি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।